হাই এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের বিসিএ সেকেন্ড সেম আর বিসিএ ফোর্থ সেমে অপারেটিং সিস্টেমের সিলেবাসে প্রসেস শিডিউলিং এর যে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে তার একটা কোশ্চেন পেপার থেকে এটা ডিসকাস করবো। তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো তারা ডেফিনেটলি প্রত্যেকটা প্রবলেম কিভাবে সলভ করা যায় সেটা বুঝে নেবে এবং খাতায় লিখে নেবে। লেট আস কনসিডার দ্য প্রবলেম। দেখো এখানে প্রবলেমটা দেওয়া আছে, প্রসেস অ্যারাইভাল টাইম আর ডিউরেশন দেওয়া আছে। ডিউরেশন মিন বেসিক্যালি বার্স্ট টাইম। ইউনিট কিছু বলে দেয়নি, ন্যানো সেকেন্ড ধরে নিও। P1, P2, P3, P4 চারটে প্রসেস, অ্যারাইভাল টাইম দেওয়া আছে 0, 2, 3, 5 পরপর সাজানো আছে, অ্যান্ড ডিউরেশন মিন বাস টাইম দেওয়া আছে। এবার তোমাকে বার করতে হবে অ্যাভারেজ ওয়েটিং টাইম, ক্যালকুলেট করতে হবে। আমি তার সাথে অ্যাভারেজ টার্নার টাইমটা ক্যালকুলেট করে দিচ্ছি। তো এখানে নর্মালি এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিয়েছি, রাউন্ড রবিন অ্যান্ড শর্টেজ অফ ফার্স্ট। তো তিনটে অ্যালগোরিদম দিয়েছে। তাহলে আমি কি একটি প্রবলেমটা আমি টুকে নিই, তারপর বাকি কাজটা এগোচ্ছি। প্রসেস প্রথমে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আসি। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে প্রবলেমটা আসছি। তো এখানে দেওয়া আছে প্রসেস কিভাবে করবে, দেখো স্টেপ বাই স্টেপ। অ্যারাইভাল টাইম ইউনিট দেওয়া না থাকলে ইউনিটটা লিখে দিও, এখানে ন্যানো সেকেন্ড ধরে নিলাম। আর ডিউরেশন মিন বার্স্ট টাইম যেটা দেওয়া আছে সেটা ন্যানো সেকেন্ড ধরে নিলাম। প্রসেস দেওয়া আছে P1, P2, P3 অ্যান্ড P4 দেওয়া আছে। অ্যারাইভাল টাইম গুলো একবার কপি করে নিই কোশ্চেন থেকে, যেখানে দেওয়া আছে 0, 2, 3, 5, 0, 2, 3, 5 অ্যান্ড ডিউরেশন মিন বার্স্ট টাইম দেওয়া আছে যেটা হচ্ছে 6, 4, 7, 2। তো এখান থেকে আমাকে 6, 4, 7, 2 প্রথমে আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যাপ্লাই করবো। দেখো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করার সময় তোমরা কি খেয়াল রাখবে, দেখো ফার্স্ট কাম মিন যাই আগে এসছে সে আগে কাজ পাবে। অ্যাকচুয়ালি যখন প্রসেস গুলো ক্রিয়েট হয় তখন রেডি কিউতে এরা লাইনে দাঁড়িয়ে পড়ে কাজ পাওয়ার জন্য। এখানে একটা কিউ আছে, যে অর্ডারে জমা পড়বে সেই অর্ডারেই কাজগুলো হতে থাকবে এবং সেখান থেকে সিপিইউ কাজগুলো নিয়ে করতে থাকবে। তো এটা সলিউশন করার সময় দুটো স্টেপ তোমরা ভাববে। ফার্স্ট অফ অল আমাকে ন্যাট চার্ট বানাতে হবে। তো ন্যাট চার্ট একটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী এটা বানানো আছে, সময়ের সাথে কাজগুলো কি করে হবে সেটার জন্য ন্যাট চার্ট ফর এফসিএফএস। এবার আহ, তোমরা এই কোশ্চেন খাতার মধ্যেই কোনার দিকে একটা রেডি কিউ একটা বানিয়ে রাখো। এটা তোমাদের সুবিধার জন্য, অ্যাকচুয়ালি কম্পালসারি না, বাট তোমাদের সুবিধার জন্য রেডি কিউটা বানিয়ে রাখো। তোমরা অন্য কোনো জায়গাতেও বানাতে পারো, আমি এখানে বানাচ্ছি। তো ন্যাট চার্টটা এই দিকটাই বানাচ্ছি, তোমাদের সুবিধা হবে। তো এখানে প্রথমে ন্যাট চার্টে কি দেখো, সবার আগে কি এসছে দেখো, P1 এসছে, তাই রেডি কিউটাতে আমি P1 কে সবার আগে দিয়ে দিলাম। কারণ P1 অ্যারাইভাল টাইম 0, তো কাজ করা শুরু করে দিয়েছে, তাহলে P1 এ কাজ করা শুরু করেছে। P1 এটা মনে রাখবে, একবার যখন কেউ কাজে সিলেক্টেড হবে তখন সে পুরো কাজটা কমপ্লিট করবে, এ মাঝখান ছাড়তে পারবে না, নন প্রিএমটিভ। তার মানে 0 থেকে স্টার্ট হলো, P1 পুরো কাজটা কমপ্লিট করবে, 6 শেষ হবে। তো পুরোটাই কমপ্লিট করবে, 6 বাস টাইম। এবার ওর মাঝখানে দেখো কারা কারা এসছে, P2 এসছে, P3, P4। তার মানে কি P1 যখন কাজ করছিল তখন P2 এসে গেছে, P3 এসে গেছে, P4ও এসে গেছে। কারণ কি P2 হচ্ছে অ্যারাইভাল টাইম 2, তার মধ্যে এসে গেছে। P3 অ্যারাইভাল টাইম 3, তার মধ্যে এসে গেছে। P4ও এসে গেছে। তার মানে কি 6 এর মধ্যে 3 জন এসে গেছে। যখন ও বেরিয়ে গেছে তখন এই 3 জন পড়ে আছে। তো এই সিচুয়েশনটা দেখিয়েছি যে যখন P1 বেরিয়ে গেছে তখন এই 3 জন পড়ে আছে। এটা রেডি কিউ, তোমরা কিন্তু এটা এই অ্যান্সারের লাস্ট এই কোনার দিকে করো, মানে মেন ন্যাট চার্টটা আমি এদিকে করছি যেহেতু এই পাঁচটা ভিডিওটা আছে বল। তো এইখানে P2 এর পরে আসবে। P2 বাস টাইম কত, 4। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, কারণ P2 কিউতে এখন ওয়েট করছে, তাহলে P2 কে এবার কাজ দেবে। P2 হচ্ছে 4 কাজ করবে, এটা স্ট্রেট লাইন করবে, ছবিটা এখানে বেঁকে যাচ্ছে, 10 অব্দি কাজ করে যাবে। তার মানে কি P2 বেরিয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে, P3 আর P4। P3 P4 এর মধ্যে P3 করবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। P3 হচ্ছে 7, তো একটু বড় করে আঁকবে এটা। P3 হচ্ছে 7, মানে 17তে শেষ হয়ে গেল। ফাইনালি P4 পড়ে আছে একা, তো P4 কাজ করে বেরিয়ে যাবে। P4 হচ্ছে 2, তো P4 হচ্ছে 19 এ শেষ হয়ে গেল। তার মানে কি আবার আমার স্ট্যাকটা খালি হয়ে গেল, দেখ এই কিউটা খালি হয়ে গেল। তো এখানে আমার কিউটা খালি হয়ে গেল, আর কেউ নেই, এটা এমটি হয়ে গেছে। ইনিশিয়ালি এমটি ছিল কিউটা, কেউ আসেনি, তারপরে গিয়ে যখন শেষ হলো কেউ নেই। এবার টোটাল টাস্কটা দেখো, মানে বাস টাইমটা ক্যালকুলেট করে 6, 4, 10, 17, 19। তো এটা 19 গিয়ে থেমেছে। তো এটা সবসময় মনে রাখবে, এটা মিলতে হবে, নাহলে কিন্তু গোলমাল আছে। তো ফার্স্ট কাজ হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে এই ন্যাট চার্টটা বানানো। এরপর তোমাকে টেবিল বানাতে হবে, টেবিলটা এই ন্যাট চার্টের উপর ফলো করে হবে। তাহলে টেবিলটা কিভাবে বানাবে, প্রসেস নেবে একটা, অ্যারাইভাল টাইম, ন্যানো সেকেন্ড, ইউনিট গুলো দেবে সবসময়, বার্স্ট টাইম,
যেটাকে ডিউরেশন বলা হচ্ছে কোশ্চেনে, অনেক সময় এক্সিকিউশন টাইমও দেওয়া থাকে, সেম জিনিস, বার্স্ট টাইম মানে এক্সিকিউশন টাইম। অ্যান্ড এটা এবার বাকিগুলো ক্যালকুলেট করবো। তাহলে আগে এটা লিখে নিই, P1, P2, P3, P4। অ্যারাইভেল টাইমটা কোশ্চেন থেকে নিয়ে নেবো, যেটা দেওয়া আছে 0235, 0235। বার্স্ট টাইম মানে ডিউরেশন যেটা দেওয়া আছে সেটা 6472, 6472 নিয়ে নেবো। এবার যেটা বানাবে সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম মানে হচ্ছে কখন কাজটা কমপ্লিট হচ্ছে, কখন বেরোচ্ছে। P1 বেরিয়েছে 6-এ, P1 এটা 6, P2 বেরিয়েছে, এটা P2 অ্যাকচুয়ালি, P2 বেরিয়েছে 10, নেক্সট P3 বেরিয়েছে 17-তে, অ্যান্ড ফাইনালি P4 বেরিয়েছে 19-এ। তো এখানে পুরো কাজটা যেখানে বেরোচ্ছে, দেখো P1 এখানে শেষ করেছে, P2 এখানে শেষ করেছে, P3 এখানে, P4 এখানে। এবার হচ্ছে কমপ্লিশন টাইম বেরিয়ে গেল। এবার টার্ন অ্যারাউন্ড টাইম, TAT, টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা কি? TAT ইকুয়াল টু, আমরা সবসময় জানি কমপ্লিট যখন হচ্ছে মাইনাস কখন এসছে অ্যারাইভেল টাইম, তার মাঝের গ্যাপটা। তাহলে কমপ্লিশন টাইম মানে 6 মানে 0 মানে 6, 10 minus 2 equal to 8, 17 minus 3 equal to 14, 19 minus 5 equal to 14। তো এখান থেকে আমরা পুরো গ্যাপটা পেয়ে গেলাম। তাহলে CT minus 80, 19 minus 5 equal to 14। তো এটা গেল TAT। এবার হচ্ছে WT বানাবো। WT মানে হচ্ছে ওয়েটিং টাইম, যেখানে কতক্ষণ ছিল আর কতক্ষণ কাজ করেছে, মাঝের টাইমটা ওয়েট করতে হয়েছে, TAT minus BT। TAT minus BT, তাহলে WT বানাচ্ছি, এটা ন্যানো সেকেন্ডে। TAT 6 minus 6 মানে 0, 8 minus 4 মানে 4, 14 minus 7 মানে 7, and 14 minus 2 equal to 12। তো এখানে আমরা ওয়েটিং টাইমটা পেয়ে গেলাম। এবার আমাকে দুটো জিনিস ক্যালকুলেট করতে হবে, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম তোমরা কি করবে, সবকটা যোগ করবে, 6, 18, 14, 14, যেটা তোমরা ওয়েটিং টার্ন অ্যারাউন্ড টাইম পেয়েছো, ডিভাইড বাই চারটে প্রসেসর হলো 4 ন্যানো সেকেন্ড। এটা ক্যালকুলেট করে নিও তোমরা। আর এভারেজ ওয়েটিং টাইম একইভাবে ক্যালকুলেট করবে, 0 প্লাস 4 প্লাস 7 প্লাস 12 ডিভাইড বাই 4 ন্যানো সেকেন্ড। তো এইগুলো ক্যালকুলেট করে নিও তোমরা। ইউনিটটা কিন্তু ন্যানো সেকেন্ড, এটা বসিয়ে দাও প্রত্যেকবার অ্যান্সার পাওয়ার সময়। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তাহলে প্রথম অ্যালগোটা আমাদের কমপ্লিট হয়ে গেল, যেটা অঙ্কতে দিয়েছে। এবার দেখো সেকেন্ড কি দিয়েছে, এটার মধ্যে সেকেন্ড দিয়েছে, সেটার উপরই আর ইউজ করতে হচ্ছে, কিন্তু কোয়ান্টাম টাইমটা দেয়নি। অনেক সময় কোশ্চেনে কোয়ান্টাম টাইম দিতে ভুলে যায়। তো তোমরা একটা কোয়ান্টাম টাইম অ্যাজিউম করে নেবে। ধরো আমি এখানে কোয়ান্টাম টাইম 3 অ্যাজিউম করে নিচ্ছি, সেটা তোমার উপর চয়েস করছি। মেইনলি পরীক্ষায় দিয়ে দেয়, কিন্তু এখানে দেয়নি। তো আমি কোশ্চেনটাতে একটা অ্যাজিউম করে নিলাম কোয়ান্টাম টাইম 3। পরীক্ষককে বলে দেবে যে কোয়ান্টাম টাইম ইজ নট গিভেন, তো উই আর অ্যাজিউমিং অ্যাজ 3 or 2 সামথিং। তো আমি সেকেন্ড কোশ্চেন আসছি। আর জেনারেলি কোয়ান্টাম টাইম দিয়ে দেয়, এখানে আমি কিউ ইকুয়াল টু আমি 3 অ্যাজিউম করছি। তো আবার কোশ্চেনটা একবার কপি করে নেবো। এভরি টাইম যখন বানাবে তখন কোশ্চেনটা একবার কপি করে নেবে। অ্যারাইভেল টাইম ন্যানো সেকেন্ডে, বার্স্ট টাইম ন্যানো সেকেন্ডে, না দেওয়া থাকলে এমনি একটা ইউনিট ধরে নেন। P1, P2, P3, P4। এখানে চারটে প্রসেস আছে, 0, তারপরে এগুলো একবার আমি নিয়ে নিই ডেটা থেকে, 0235, 6472, 0235, 6472। তো এই ডেটাগুলো যেগুলো আমাকে দিয়েছে সেটা কোশ্চেন থেকে আরেকবার আমি লিখে নিলাম। তো এবার রাউন্ড রবিনের কনসেপ্ট থেকে, রাউন্ড রবিন মনে রাখবে এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারই হয়, কিন্তু প্রিএমশন অ্যাড করা হয়। কোয়ান্টাম টাইমটা বেরিয়ে গেলে অন্য কেউ চান্স পেয়ে যাবে। তো দেখো কিভাবে এগোবো। এখানেও সেরকম কিউ বানাবে, কিউটা তোমরা রাইট হ্যান্ড সাইডে বানাও, এখানে ন্যাট চার্টটা বানিও। আমি এদিকেই বানাচ্ছি, ভিডিওটা আছে বলে। তাহলে রেডি কিউটা বানাবে, আর এখানে ন্যাট চার্টটা বানাবে। ন্যাট চার্টটা এখানে মেন ইম্পর্টেন্ট, রেডি কিউটা কিন্তু তোমার বোঝার সুবিধার জন্য রেডি কিউটা বানিও, পরীক্ষকের সুবিধা না, তোমার সুবিধার জন্য। ন্যাট চার্ট, ন্যাট চার্টে সবার আগে দেখো কি এসছে, P1 এসছে রেডি কিউতে, তখন কেউ আসেনি, তাই P1 চান্স পেয়ে গেল। P1 কে 3 ন্যানো সেকেন্ড দেওয়া হবে, পুরোটা পাবে না, 3 অবধি কাজ করতে পারবে, এরপর ওকে বাতিল করে দেওয়া হবে। তার মাঝখানে কারা কারা এসে গেছে দেখো। তার মাঝখানে এসেছিল P1, তো কাজ যখন করছিল তখন P2 ঢুকেছে, আর P3ও ঢুকে গেছে, P3ও ঢুকে গেছে। তারপরে P2, P3 ঢুকে গেছে, তখন P1 টার্মিনেট হয়ে গেছে। এখানে দেখো দুটোর কিন্তু যখন P3 বেরোচ্ছে বা P1 যখন বেরোচ্ছে, দুজনের টাইমটা সেম হয়ে গেছে। তাহলে আমি যেটা খুশি চুজ করতে পারতাম, P1 কে আমি পাঠিয়ে দিতে পারতাম, অথবা P3 কে আমি এখানে অ্যাড করেছি। আমি এখানে P3 কে অ্যাড করে দিচ্ছি, দেখো P1, P2, P3। তার P1 এখান থেকে টার্মিনেট করে দেবে টেম্পোরারি,
তাকে বলা হবে যে তুমি এখন লাস্টে চলে যাও, তার মানে P2 এগিয়ে যাবে, তারপর P3, তারপর P1। এই জায়গাটা কিন্তু খেয়াল করো, যেহেতু যে সময় P3 অ্যারাইভ করেছে আর যে সময় P1 বেরোচ্ছে, দুটো সেম টাইম হওয়ার জন্য আমি আগে P3 কে এন্ট্রি নিয়েছি, তারপর P1 কে লাস্টে পাঠিয়েছি। এটা মনে করবে সার্কুলার কিউ, কিউ এর লাস্টে চলে যায়, এটা লাস্টে পৌঁছে যাবে। তাহলে P1 হচ্ছে 0 থেকে 3 কাজ করলো, তারপর এখন এরা এসে গেছে, P2 এসে গেছে। এই কিউটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কিউটা যদি না করে যাও তাহলে কিন্তু রাউন্ড রবিন বুঝতে পারবে না। দেখো P4 কিন্তু এখন অব্দি আসেনি, অনেকে এখানে পরপর নামিয়ে দেয়। তো এরপর দেখো কিউতে P2 আছে, তাহলে P2 চান্স পেয়ে গেল। P2 সেম ভাবে ওকে 3 ন্যানো সেকেন্ড দেওয়া হবে। ওর বাকি রইলো কত সেটা নোট ডাউন করে রাখো। P1 এর বাকি রইলো 3, P2 ঢুকে পড়েছে, P2 3 অব্দি কাজ করবে 6, ওর বাকি রইলো কত 1। যখন P2 কাজ করছিল, ইন দ্য মিন ওয়াইল কে ঢুকে পড়েছে দেখো, P4 ঢুকে পড়েছে, কারণ 6 এর মধ্যে P4 ঢুকে পড়েছে। তার মানে কি, কিউটাতে P2 ছিল যখন, তার সাথে P3 ছিল, তার সাথে P1 ছিল, তার সাথে P4টা ঢুকে গেছে। তার মানে এখন P4 কিন্তু ঢুকে পড়েছে, এই 5-এর মধ্যে P2 বেরোয়নি। এবার P2 যখন বেরোবে, তখন কিন্তু ফ্রন্টে আবার P3 এসে গেল, P1 ছিল, P4 আর P2টা কিউ এর লাস্টে চলে গেল। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিউ এর ছবিগুলো। এখন দেখো ফ্রন্টে আবার P3 এসে গেছে, ফ্রন্টে P3 এসে গেছে। P3 কতক্ষণ কাজ করবে, 3 অবধি কাজ করবে, বাকি রইলো কত 4। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে এই কিউ গুলো মেনটেন করা। বাকি রইলো 4। এইবার আর তো কেউ নেই, দেখো এবার এবারে দেখো এখানে P1 আছে, P1 এসছে, তারপরে দেখো P4 ছিল কিউতে, কিউটা খুব ইম্পর্টেন্ট। তারপরে P2, এখন P3 কে আবার লাস্টে পাঠিয়ে দেওয়া হলো। ওকে, দেখো একদম সিম্পল ভাবে। এখন ফ্রন্টে কি আছে, আবার P1 এর কাছে চলে গেল, মানে P4 কাজ পাওয়ার আগে কিন্তু P1 এর কাছে আবার কন্ট্রোল চলে গেল। তাহলে P1 মাঝখানে আবার কিন্তু কাজ করার সুযোগ পেয়ে গেল। P1 এর বাকি কত আছে, 3 বাকি আছে। তাহলে ওই 3 করে P1 কিন্তু বেরিয়ে যাবে, তাহলে P1 এখানে 0 হয়ে গেল, P1 আউট হয়ে গেল, এক্সিট হয়ে গেল। তাহলে P1 এখান থেকে আর দরকার নেই, P1 বেরিয়ে গেল, পড়ে রইলো P4, P2 আর P3। P4 এর কাছে এইবার দেখো, P4 এর কাছে সুযোগ এলো, P4 কে দেওয়া হবে 3, ও কিন্তু ওর মধ্যে কাজ করে ফেলেছে, 14 এ কাজ শেষ। মানে P4 বললো আমার আর প্রয়োজন নেই, আমি বেরিয়েছি। তাহলে পড়ে থাকলো কে, P2 অ্যান্ড P3। এইবার কিউতে এখন P2 এসে গেছে, তো P2 কতটা করবে, P2 সময় কত বাকি আছে দেখো, নোট ডাউন করা ছিল, 1 বাকি ছিল। তাহলে P2 একই কাজ করবে, 15তে শেষ করে বেরিয়ে গেল। তার মানে কি, P2 কিন্তু বাই হয়ে গেল, P2 কিন্তু এখান থেকে বেরিয়ে গেল। এবার দেখো P2 কিন্তু কাজ হয়ে গেল, P2 যেহেতু 1 বাকি ছিল, P2 কিন্তু কাজ করে বেরিয়ে গেল, 0 হয়ে গেল P2। তাহলে পড়ে থাকলো কে, পড়ে থাকলো একজনই পড়ে আছে, P2 যখন বেরিয়ে গেছে, তাহলে এখন P3 পড়ে আছে একা। P3 ফাইনাল কাজটা করে বেরিয়ে যাবে, P3 বাকি আছে 4 কিন্তু। P3 কিন্তু একবারই পুরো কাজটা পাবে না, P3 কে 3 দেওয়া হবে, P3 3 করবে, তাহলে 18 হলো। এখনো P3 বাকি রইলো কিউতে, কারণ P3 এখনো পড়ে আছে, P3 পাইনি, আর কেউ তো নেই। এবার P3 3 এর মধ্যে 1 এ কাজ করে বেরিয়ে গেল, তাহলে এটা পুরো কাজটা কমপ্লিট হলো, এটা খালি হয়ে গেল। তাহলে দেখো রাউন্ড রবিন কিন্তু খুবই ইন্টারেস্টিং, অনেকে এই রাউন্ড রবিন প্রবলেমটা কিন্তু বুঝতে পারে না ভালো করে। এবার আমরা সেই টেবিলে আসবো, টেবিলটা কি করে বানাবো তোমরা জানো নিশ্চয়ই, সেইভাবেই আমরা আবার বানাচ্ছি। দেখো, প্রসেস, অ্যারাইভেল টাইম, বাস টাইম, ইউনিট গুলো দিয়ে দেবে, ন্যানো সেকেন্ড বা মিলি সেকেন্ড, কিছু বলেনি বলে ন্যানো সেকেন্ড নিয়েছি। কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, এগুলো আগে লিখে নেবে, সুবিধা হবে। আর ওয়েটিং টাইম, এগুলোই আমাকে ক্যালকুলেট করতে হবে। প্রসেস গুলো P1, P2, P3 যেটা কোশ্চেন দিয়েছে সেটা লিখে নেবে। অ্যারাইভেল টাইম 0 to 35, যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনে 0 to 35 একবার দেখে নিও কোশ্চেনটা আরেকবার। তো 0 to 35 and 6472, 6472, এটা 6472। এবার দেখো, এবার আমার কমপ্লিশন টাইম, ন্যাট চার্ট থেকে শুধু কমপ্লিশন টাইমটা দেখলেই হবে। P1 এ কমপ্লিট কোথায় করছে খেয়াল করে দেখো, P1 অনেক জায়গায় কাজ করেছে, লাস্ট কাজ করেছে এখানে 12তে। তাহলে P1 কিন্তু লাস্ট কাজ করেছে 12তে, তাহলে P1 এর হচ্ছে এখানে 12 হয়ে গেল। P2 লাস্ট কাজ করেছে কোথায় খেয়াল করবে, এটা কিন্তু P2 লাস্ট কাজ করেছে, প্রথম কাজটা নয়, যখন বেরোচ্ছে সেটাই কমপ্লিশন টাইম, 15তে বেরোচ্ছে, তাহলে P2 15তে বেরিয়েছে। P3 কোথায় বেরিয়েছে, P3 দেখো একদম লাস্টে বেরিয়েছে, 19-এ বেরিয়েছে। আর P4টা 14-এ বেরিয়েছে, তাহলে P3 19-এ বেরিয়েছে, আর P4টা 14-এ। তো এই কমপ্লিশন টাইমটা এখান থেকে জানতে হবে নেট চার্ট থেকে, তাহলে আমার আর কিচ্ছু লাগবে না, বাকি আমি এই টেবিলটা থেকে পেয়ে যাব।
কারণ কি আমরা জানি টার্ন অন টাইম কি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম। 12 মানে 0, 15 মানে 2 13, 19 মানে 3 16, and 14 minus 5 হচ্ছে 9. ওয়েটিং টাইম, টার্ন অন টাইম মানে বাস টাইম, 12 minus 6 6, 13 minus 4 9, 16 minus 7 9, 9 minus 2 7. তো এখান থেকে আমি প্রত্যেকটা ওয়েটিং টাইম পেয়ে গেলাম, টার্ন অন টাইম পেয়ে গেলাম। এবার কি করবে, অ্যাভারেজ টার্ন অন টাইম এটা কিন্তু ক্যালকুলেট করে নেবে। আমি আর করছি না। 12 প্লাস 13 প্লাস 16 প্লাস 9/4, এটা কিন্তু ইউনিটটা দিয়ে দিবে ন্যানো সেকেন্ড। আর যে অ্যান্সারটা পাবে সেটা লিখে নেবে ন্যানো সেকেন্ড। আর এভারেজ ওয়েডিং টাইম সেম ভাবে এটা যেটা টেবিলে পেলে 649 প্লাস 7/4 ন্যানো সেকেন্ড। ও ক্যালকুলেট করবে, ন্যানো সেকেন্ড পেয়ে যাবে। তো এখানে গেল আমার পুরো টেবিলটা, যেটাতে আমি রাউন্ড রবিন সিস্টেমটা বানিয়ে ফেললাম। এবার কোশ্চেনে কি আছে, আর একটাই লাস্ট কোশ্চেনে এখানে দেওয়া আছে, যেটা হচ্ছে প্রিএমটিভ অ্যালগোরিদম। এসজেএফ এ প্রিএমটিভ মানে হচ্ছে কিন্তু এসআরটিএফ। তো আমরা দেখো এসআরটিএফটাই আমরা আসছি, কিভাবে কাজ করছি সেটা বুঝিয়ে দিচ্ছি। তো এই কোশ্চেন্স গুলো কিন্তু খুব কমন কোশ্চেন, তো এই কোশ্চেন্স গুলো প্রত্যেকটা দেখে যাবে, যেগুলো আমি এখানে করিয়ে দিচ্ছি। তো এটা আমি নেক্সট অ্যালগোতে আসছি, যেটা হচ্ছে এসআরটিএফ। তো আগেই আমি টেবিলটা আমি কপি করে নিচ্ছি। প্রসেস টেবিলটা সবসময় একবার করে লিখে নেবে, অ্যারাইভেল টাইম অ্যান্ড বাস টাইম। এখানে P1 P2 P3 P4 যেটা দেওয়া আছে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো এখানে আগে লিখে নিলে। যে অ্যারাইভেল টাইম 0235 অ্যান্ড বাস টাইমটা দেওয়া আছে, বাস টাইমটা একবার লিখে নিচ্ছি 6472। তো 6472। তো এটাকে প্রিএমটিভ শিডিউলিং অ্যালগোরিদম, যেটা কিভাবে এগোবে দেখো। প্রথমে আমি ন্যাট চার্টটা বানাচ্ছি, এখানে ন্যাট চার্টটা বানাচ্ছি, আর রেডি কিউটা আমি এই পাশে রাখছি। তো রেডি কিউটা কিন্তু কম্পালসারি না, নিজেদের সুবিধার জন্য এটা বানাবে। এবং তোমরা ন্যাট চার্টের সাথেও বানাতে পারো বা খাতার কোনাতেও বানাতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়। পরীক্ষকের রেডি কিউ নিয়ে কনসার্ন না, রেডি কিউ ন্যাট চার্টটাই কনসার্ন। তো এখানে খেয়াল করে দেখো সবার আগে কি এসছে। সবসময় মনে রাখবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে এই সমস্ত কাজটা শুরু হবে। P1 কে কাজ দেওয়া হলো, P1 ন্যাট চার্টটা দিয়ে কাজ শুরু করে দিল। P1 কাজ শুরু করলো 0 থেকে কত দূর অবধি করবে। পুরোটা করতে পারবে না, কারণ এটা প্রিএমটিভ। 2 অবধি করতে পারবে, যতক্ষণ না নেক্সট জন আসছে। যেই এসে গেল P1 এর সাথে, কিন্তু এখন ঢুকে বললো P2, কম্পিটিশন স্টার্ট হয়ে গেল। P1 এর বাকি রইলো কতটা, 4। আর P2 যেটা ঢুকলো তার কত আছে, 4। তার মানে দুজনেরই 4 4 হয়ে গেছে। তাই হয়ে গেছে, তা তখন কি করবে, যেহেতু P1 আগে এসেছিল তাই ওই সুযোগটা নিয়ে থাকবে। যখন টাই হয়ে যাবে, তাহলে ও আবার কাজ করতে থাকলো। কতক্ষণ অবধি করবে, নাকি নেক্সট জন যতক্ষণ না আসছে। P2 ঢুকতে পারলো না, নেক্সট জন কি এসছে, নেক্সট জন দেখো P1 কাজ করছে, নেক্সট জন হচ্ছে 3 অবধি কাজ করছে। এটা P1ই করছে কিন্তু 3 অবধি, কারণ 3-এ আরেকজন ঢুকে পড়েছে। যে ঢুকে পড়েছে সে কে, P1 তো ছিলই 4। এখন P1 এখন কমে গেল, তাহলে 3 হয়ে গেল, কারণ ওর তো আরেকটা ইউনিট কাজ করে নিল। এবং এই যে ঢুকলো P2 তো ছিল, P2 একদম কাজে হাত এখন সুযোগ পায়নি। আর যে ঢুকলো সে হচ্ছে P3, সে হচ্ছে অনেক বেশি, 3 4 7 শর্টেস্ট রিমেনিং টাইম। এদের মধ্যে ছোট কে, P1। তাহলে P1 বললো তোদের থেকে আমি ছোট, তাহলে আমি কাজ করে যাব। তাহলে P1 এখনো বাকি আছে, P1 এর পুরো কাজটা কমপ্লিট হয়নি। তো P1 কাজ করে যাবে। নেক্সট P1 কাজ করতে 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 5-এ থামলো, কারণ নেক্সট জন এসছে 5-এ। তাহলে এখন P1 এর বাকি রইলো কত, বাকি রইলো 5 অব্দি করে ফেলেছে, 1 বাকি রইলো। তাহলে কিউতে এখন সিচুয়েশনটা কি, P1 এর 1 বাকি, P2 হচ্ছে 4ই বাকি, P3 7 বাকি, আর P4 যে ঢুকলো সে বাকি আছে 2। 1 আর 2 এর মধ্যে কিন্তু একই ছোট। যেখানে যদি যে ছোট হয়ে পরেরটা যদি ছোট পেতে পরে চান্স পেত, কিন্তু P1 এত নিজেই কাজ করে যাচ্ছে, যেহেতু ও নিজে ছোট থাকছে। P1 কাজ করলো, P1 কাজ করে এখন বেরিয়ে গেল। তাহলে P1 এর কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন পড়ে রয়েছে P2, P2 পড়ে আছে, আর P3 আর P4। দেখো এই তিনজন পড়ে আছে, তাহলে P2 P3 P4 পড়ে আছে, P2 P3 আর P4 পড়ে আছে। এদের মধ্যে দেখতে পাচ্ছি 4 আছে, 7 আছে, 2 আছে। আর কোনো কম্পিটিশন নেই, কারণ কেউ আসছে না। এখন ছোট রেখে P4, তাহলে P4 কে সিলেক্ট করা হলো, পুরো কাজটা ওকে দিয়ে করিয়ে দেওয়া হলো। P4 বেরিয়ে গেল, P4 বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো P2 and P3। P2 and P3 এর মধ্যে একজন 4 জন 7, তাহলে P2 বললো আমি পুরো কাজটা করে নেব। P2 বাকি একদম পুরো হাতই দেয়নি, 12-তে শেষ হয়ে গেল। পড়ে থাকলো P3। P3 এবার কাজটা করে বেরিয়ে গেল, তার মানে P3 লাস্ট কাজটা করলো কিন্তু P3, যেহেতু সবচেয়ে বড়, 19-এ শেষ হয়ে গেল। তো এখানে আমার
না 4টা রেডি হল, তাহলে শর্টেস্ট রিমেনিং টাইম। এবার আমি টেবিলটা বানাবো, তাহলে কমপ্লিট অ্যান্সার হয়ে যাবে। প্রসেস প্রসেস অ্যারাইভেল টাইম ন্যানো সেকেন্ডে, বাস টাইম ন্যানো সেকেন্ডে। তো এটা ইউনিটটা দেওয়া নেই, তো ধরে নিলাম। কমপ্লিশন টাইমটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ছবি থেকে পাবো। টার্ন অন টাইম ফর্মুলা দিয়ে পাবো, আর বাস টাইম ফর্মুলা দিয়ে পাবো। তো এইগুলো ক্যালকুলেট করে নেবো আমি। আবার অঙ্কটা টুকে নেবো একবার, P1 P2 P3 P4, 0 2 3 5। নেক্সট বাস টাইম গুলো দেখে নিই একবার, আবার 6 4 7 2। তো এই একই জিনিসগুলো আমরা টেবিলে টুকতে হবে। 6 4 7, তো 6 4 7 2। কমপ্লিশন টাইম টেবিলটা থেকে শুধু কমপ্লিশন টাইমটা কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। P1 এ কমপ্লিশন টাইম দেখো কোথায় কমপ্লিট হচ্ছে। P1 এ কমপ্লিট হচ্ছে 6-এ কমপ্লিট হচ্ছে, তাহলে P1 এ কমপ্লিশন টাইম হচ্ছে 6। তো P1 এ কমপ্লিশন টাইম 6। এরপরে P2 কখন বেরিয়েছে দেখো, P2 বেরিয়েছে 12-এ। P2 কমপ্লিশন টাইম 12। একদম যে যেখানে কাজ করো না কেন টেবিলটা অর্ডারটা সেম রাখবে, P1 P2 P3 12। নেক্সট P3 দেখো কোথায় কাজ করে বেরিয়েছে, P3 বেরিয়েছে 19-এ, আর P4 8-এ। তাহলে P4 8 আর এটা P3 19-এ লিখে দিচ্ছি। 19 আর P4 8। তো এইটাই আমি এখানে শেষ হয়ে গেল। এবার গেল টার্ন অন টাইম। টার্ন অন টাইম ইন কমপ্লিশন টাইম মানে অ্যারাইভেল টাইম। 6 মানে 0 6, 12 মানে 2 হচ্ছে 10, 19 মানে 3 হচ্ছে 16, 4 মাইনাস। দেখো এখানে কিন্তু কমপ্লিশন টাইমটা আমি এটা ভুল লিখেছি মনে হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি P4 এর কমপ্লিশন টাইম কত, 8। 4 লিখে দিয়েছি, তাই জন্য নেগেটিভ হয়ে যাচ্ছিল, বা নেগেটিভ তো হয় না কখনোই। এখানে কিন্তু আমি কমপ্লিশন টাইমটা P4 এ ভুল লিখেছিলাম বলে নেগেটিভ আসার চান্স ছিল। দেখো এখানে P4 কিন্তু 8 আছে, আমি এটা 4 লিখে দিয়েছিলাম। তো নেগেটিভ যেহেতু হয় না, P4 এখানে আমি 8 লিখবো। দেখো কমপ্লিশন টাইমটা আমি এখানে 4 লিখেছিলাম, এটা অ্যাকচুয়ালি 8 আছে। তাহলে এটা 8 - 5 = 3। এটা যদি 4 লিখে ভুল লিখতাম তাহলে নেগেটিভ এসে যেত। নেগেটিভ কখনোই হয় না টার্ন অন টাইম। এবার বার্স্ট টাইম, যেটা টার্ন অন টাইম মাইনাস, এটা অ্যাকচুয়ালি ওয়েটিং টাইম। এটা টার্ন, এটা নেক্সট হচ্ছে দেখো এটা অ্যাকচুয়ালি ওয়েটিং টাইম। তাহলে এবার ওয়েটিং টাইম হচ্ছে টার্ন অন টাইম মাইনাস বাস টাইম। 6 - 6 হচ্ছে 0, 10 - 4 হচ্ছে 6, 16 - 7 হচ্ছে 9, 3 - 2 = 1। এবার আমাকে এভারেজ টার্ন অন টাইম বানাতে হবে, যেটা টেবিল থেকে পেয়ে গেছি। 6 10 16 + 3/4 আর ন্যানো সেকেন্ড। আরেকটা আছে এভারেজ ওয়েটিং টাইম, লাস্টেটা কিন্তু ওয়েটিং টাইম। এটা ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম, এভারেজ ওয়েটিং টাইম 0 6 9 আর 1 প্লাস করে /4। 4টে প্রসেস আছে বলে /4। তো এই ভিডিওতে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের এই ইম্পর্টেন্ট কোশ্চেন্সটা ডিসকাস করলাম, যে অঙ্কটা তোমাদের এই অঙ্কগুলো বুঝতে হেল্প হবে। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসবেই। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইট। থ্যাংক ইউ।